সানডে সাসপেন্স ভূতের গল্পে আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ভূত। কি বাদামি না হতো শ্রীশ পরামানিকের বাগানে। রাস্তার ধারে বড় বাগানটা অনেক দিনের প্রাচীন গাছপালায় ভর্তি। নিবিড় অন্ধকার বাগানের মধ্যে দিনের বেলাতেই ভয় ভয় লাগে। একটু দূরে আমাদের উচ্চ প্রাইমারি পাঠশালা, রাখাল মাস্টারের স্কুল। একটা বড় তুঁত গাছ আছে স্কুলের প্রাঙ্গণে, সেজন্য আমরা বলি তুঁততলার স্কুল। দুজন মাস্টার আমাদের স্কুলে, একজন হলেন হীরালাল চক্রবর্তী। স্কুলের পাশেই একটা হাঁড়ির দোকান আছে, তাই এর নাম হাঁড়ি বেচা মাস্টার। মাস্টার তো নয়, যেন সাক্ষাৎ জৌম। বেতের বহর দেখলে পিলে চমকে যায় আমাদের। টিফিনের সময় মাস্টারমশাইরা দুজনেই ঘুমোতেন। আমরা নিজেদের ইচ্ছামতো মাঠে বাগানে বেরিয়ে ঘণ্টাখানেক পরেও এসে দেখি তখনও মাস্টারমশাইয়ের ঘুম ভাঙেনি। সুতরাং তখন আমাদের টিফিন শেষ হলো না। টিফিন মানে হচ্ছে ছুটি, মাস্টারমশাইদের ঘুমোবার ছুটি। সেদিনও এমনি হলো। রেল লাইন আমাদের স্কুল থেকে অনেক দূরে। আমরা বাংলার পুল পেরিয়ে এলাম, রেল লাইন বেরিয়ে এলাম। ঘণ্টাখানেক পরেও এসে দেখি হাঁড়ি বেচা মাস্টার নাক ডাকছে। নারায়ণ বলল, আরে চুপ চুপ, চেঁচাস নেই, চল ততক্ষণ পরামানিকদের বাগান থেকে বাদাম খেয়ে আসে। আমাদের দলে সবাই মত দিল। আমি বললাম, বাদাম পাড়া সোজা কথা, তলায় পড়ে থাকে কত এ সময়, তাই কুড়িয়ে খাবো, চল। আচ্ছা চল তো দেখি। এইবার আমরা সবাই মিলে পরামানিকদের বাগানে ঢুকলাম পুলের তলার রাস্তা দিয়ে। দুপুর 2টো, রোদ ঝমঝম করছে। শরৎকাল, রোদের তেজও খুব বেশি। গত বর্ষায় আগাছার জঙ্গল ও কাটার ঝোপ বেজায় বৃদ্ধি হয়েছে বাগানের মধ্যে। জঙ্গলের মধ্যে দিয়ে সুড়ির পথ, এখানে ওখানে মোটা লতা গাছ ডাল নেমে এসেছে নিচের দিকে। আমরা এ বাগানের সব অংশে যাইনি। মস্ত বড় বাগানটা, পাকা রাস্তা থেকে নদীর ধার পর্যন্ত লম্বা। পেয়ারাও ছিল কোনো কোনো গাছে, কিন্তু অসময়ের পেয়ারা তেমন বড় হয়নি। ফল আরও যদি কোনো কিছু রকম থাকে। খুঁজতে খুঁজতে নদীর ধারের দিকে চলে এলাম। বাদাম তো মিললই না। যা বা পাওয়া গেল, ইঁট দিয়ে ছেঁচে তার শ্বাস বের করার ধৈর্য আমার ছিল না। সুতরাং দলের সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়ে গেল। নদীর দিকে বেজায় বন, ঘন বন। এদিকে বড় একটা কেউ আসে না। খসখস শুকনো পাতার উপর দিয়ে শেয়াল চলে যাচ্ছে। কুল্লু পাখি ডাকছে উঁচু তেঁতুল গাছের মাথায়। আমার যেমন কেন ভয় ভয় করছে। আমাদের স্কুলের ছেলেরা কানে হাত দিয়ে গায়, ঠিক দুঃখুর বেলা ভূতে মারে ঠেলা, ভূতের নাম রশি, হাঁটু গেড়ে বসি। সঙ্গে সঙ্গে তারা অমনি হাঁটু গেড়ে বসে পড়ে। এসব করলে নাকি ভূত এমনি ভয় পেয়ে চলে যায়। আমার সঙ্গে কেউ নেই, ঠিক দুপুরবেলাও বটে। মন্তরটা মুখে আউড়ে হাঁটু গেড়ে বসবো, কিন্তু ভূতের নাম রশি হলো কেন? শ্যামাও হতে পারত, কালাও হতে পারত। নিবারণ হতেই বা আপত্তি কি ছিল? একটা বড় বাঁক ঘুরে একটা বাঁশবন আর নিবিড় ঝোপ তার তলায়। সেখানটায় গিয়ে আমার বুক ঢিপ ঢিপ করে যেন বন্ধ হয়ে গেল। একটা আমড়া গাছের তলায়, ঘন ঝোপের মধ্যে আমড়া গাছের গুড়িতে ঠেস দিয়ে বসে আছে 12 বাঘদিনাই। ভালো করে উঁকি মেরে দেখলাম, হ্যাঁ ঠিক 12 বাঘদিনাই বটে। সর্বনাশ, সে যে মরে গিয়েছে। 12 বাঘদিনীর বাড়ি আমাদের গায়ের গোসাই পাড়া। অসত্যতলার মাঠে একখানা দোচালা কুড়ে ঘরে সে থাকত। কেউ ছিল না তার। পালমশাইয়ের বাড়ি ঝিগড়ি করত অনেক দিন থেকে। তারপর তার জ্বর হয়, এ পর্যন্ত যায় না। একদিন তাকে আর ঘরে দেখা যায় না। মাস 2 আগের কথা। একটা স্ত্রীলোকের মৃতদেহ পাওয়া গেল বাঁওড়ের ধারে বাঁশবনে। শেয়াল কুকুর তাকে খেয়ে ফেলেছে অনেকটা। সেই রকমই কালো রোগা মতো দেহটা, 12 বাঘদিনীর মতো। সকলে বললে জলের ঘরে বাঁওড়ে জল তুলতে গিয়ে মারা গিয়েছে হয়তো। সেই 12 বাঘদিনী আমড়া গাছের গুড়িতে ঠেস দিয়ে দিব্যি বসে। আমি এক ছুটে বন বাগান ভেঙে ছুট দিলাম পাকা রাস্তার দিকে।
যখন বাদামতলার দলের মধ্যে এসে পৌঁছালাম তখন আমার গা ঠকঠক করে কাঁপছে। ছেলেরা বলে, কি হয়েছে, এমন করছিস কেন? আমি বললাম, ভূত। কোথায় রে? সে কি? দূর, 12 বাগদিনী বসে আছে ঝোপের মধ্যে আমড়া তলায়, সেই নদীর ধারের দিকে স্পষ্ট বসে আছে দেখলাম। সে কি রে? তা কখনো হয়? নিজের চোখে দেখলাম যে একেবারে স্পষ্ট করে বাগদিনী। দূর, চল তো যাই, দেখি কেমন। তোর মিথ্যে কথা যত। সবাই মিলে যেতে উদ্যত হলো, কিন্তু সেই সময় দলের চাই নিমাই কুল বলল, না ভাই, ওর কথায় বিশ্বাস করে অত দূর গিয়ে স্কুল ফিরতে বড্ড দেরি হয়ে যাবে। এতক্ষণ মাস্টারমশাইদের ঘুম ভেঙেছে। হাঁড়ি বেচা মাস্টারের বেতের বহর জানো তো? সে ঠেলা সামলাবে কে? আমি ভাই যাব না, তোমরা যাও, ওসব মিথ্যে কথা। ছেলের দলের কৌতূহল মিটে গেল হাঁড়ি বেচা মাস্টারের বেতের বহর স্মরণ করে। একে একে সবাই স্কুলের দিকে চলল, আমিও চললাম। আমরা গিয়ে দেখি মাস্টারমশাইদের ঘুম খানিক আগেই ভেঙেছে। ওদের গতিক দেখে মনে হলো হাঁড়ি বেচা মাস্টার আমাদের শূন্য ক্লাসরুমের সামনে অধীরভাবে পাড়িচারি করছিলেন। আমাদের আস্তে থেকে বলে উঠলেন, এই যে খেলা ভাঙল। আমরাও বলতে পারতাম, আপনার ঘুম ভাঙল, কিন্তু সে কথা বলে কে? তার ক্রুদ্ধ দৃষ্টির সামনে আমরা সবাই এতটুকু হয়ে গিয়েছি। তখন ক্লাসে ঢুকেই তিনি হাঁকলেন, রত্না, অর্থাৎ আমি। এগিয়ে এলো। কোথায় থাকা হয়েছিল? আমি তখন নবমীর পাঁঠার মতো জড়সড় হয়ে কাঁপছি। এদিকে 12 বাগদিনী, ওদিকে হাঁড়ি বেচা মাস্টার। আমার অবস্থা অতীব শোচনীয় হয়ে উঠেছে, কিন্তু শেষ অস্ত্র ছিল আমার হাতে, তা ত্যাগ করলাম। বললাম, পণ্ডিত মশাই, দেরি হয়ে গেল কেন? ওরা জানে এই সর্বপরামাণিকের বাগানে বাদাম কুড়ুতে গিয়ে ভূত দেখেছিলাম, তাই। হাঁড়ি বেচা মাস্টারের মুখে অবিশ্বাস ও আতঙ্ক যুগপৎ হয়ে ফুটে উঠল। বললেন, ভূত? ভূত কিরে? আগে ভূত। বুঝলাম, বাঁদর। কোথায় ভূত? কিরকম ভূত? সবিস্তারে বললাম। আমার সঙ্গীরা আমায় সমর্থন করলেন। আমায় কিরকম হাঁপাতে হাঁপাতে আসতে দেখেছিল বলল সে কথা। হাঁড়ি বেচা মাস্টার ডেকে বললেন, শুনছেন দাদা? রাখাল মাস্টার তামাক খাওয়ার জোগাড় করছিলেন। বললেন, কি? ওই কি বলে শুনুন, রত্না নাকি এখনই ভূত দেখে এসেছে সর্বপরামাণিকের বাগানে। সর্বপরামাণিককে? আরে ওই শ্রীশ পরামাণিকের বাবার নাম, ওদেরই বাগান। আবার বর্ণনা করি সবিস্তার। রাখাল মাস্টার গোঁড়া ব্রাহ্মণ, হাঁচি, টিকটিকি, জল পড়া, তেল পড়া সব বিশ্বাস করতেন। গম্ভীরভাবে ঘাড় নেড়ে বললেন, তা হবে না, অপঘাতে মৃত্যু, গতি হয়নি। হাঁড়ি বেচা মাস্টার একটু নাস্তিক প্রকৃতির লোক। অবিশ্বাসের সুর তখনও তার কথার মধ্যে থেকে যায়নি। তিনি বললেন, কিন্তু দাদা, এই দুপুরবেলা ভূত থাকবে বাগানে বসে গাছের গুঁড়ি ঠেস দিয়ে? তাতে কি? তা থাকবে না ভূত? এমন কিছু লেখাপড়া করে দিয়েছে নাকি? তোমাদের যত সব। আচ্ছা চলুন গিয়ে দেখে আসি। ছেলেরা সবাই সমস্বরে চিৎকার করে সমর্থন করল। রাখাল মাস্টার বললেন, হ্যাঁ, যত সব ভূত তোমাদের জন্য সেখানে বসে আছে নাকি? ওরা হলো কি অশরীর, মানে ওদের শরীর নেই, ওরা মানে বিশেষ অবস্থায়। হাঁড়ি বেচা মাস্টার বললেন, চলুন না দেখে আসি গিয়ে কিরকম কাণ্ডটা, যেতে দোষ কি? আমরা সকলেই তো এই চাই, এরা গেলেই এক্ষুনি স্কুল ছুটি হয়ে যাবে, সেদিকে আমাদের ঝোঁকটা বেশি। যাওয়া হলো সবাই মিলে। হুড়মুড় করে ছেলের পাল চলল মাস্টারদের সাথে। আমি আগে আগে, ওরা আমার পিছন পিছন। সেই নিবিড় ঝোঁকটাতে আমি নিয়ে গেলাম ওদের সকলকে। যে দৃশ্য চোখে পড়ল তা কখনো ভুলব না। এত বছর পরেও সে দৃশ্য আবার যেন চোখের সামনে দেখতে পাই এখনো। সবাই মিলে ঝোপ ভেঙে সেই আমড়াতলায় গিয়ে পৌঁছালাম। যা দেখলুম তা অবিকল এই, আমড়া গাছের তলায় একটা ছেঁড়া, অতি মলিন, অতি দুর্গন্ধ কাঁথা পেতে পাশে একটা ভাঁড় রেখে আধ ভাঁড়টাক জল, একরাশ আমড়ার খোসা ও আঁটি জড়ো হয়েছে পাশে। কতক টাটকা, কতক কিছুদিন আগে খাওয়া।
একরাশ কাঁচা তেঁতুলের ছিবড়ে, পাকা চালতার ছিবড়ে, শুকনো ছিন্ন কাঁথার উপর জীর্ণশীর্ণ বৃদ্ধা বারোবাগদিনী মরে পড়ে আছে। খানিকটা আগে মারা গিয়েছে। এ সমস্যার কোনো মীমাংসা হয়নি। আমরা হৈ হৈ করে বাইরে গিয়ে খবর দিলাম। গ্রাম্য চৌকিদার ও দফাদার দেখতে এলো। কেন যে বারোবাগদিনী এই জঙ্গলে এসে লুকিয়েছিল নিজের ঘর ছেড়ে, এ প্রশ্নের উত্তর কে দেবে? কেউ বললে ওর মাথা খারাপ হয়ে গিয়েছিল, কেউ বলল ভূতে পেয়েছিল। কিন্তু বারোবাগদিনী মরেছে অনাহারের শীর্ণতায় ও সম্ভবত আশ্বিন কার্তিক মাসের ম্যালেরিয়ায় ভুগে। একটু জলও দেয়নি কেউ তার মুখে। কেই বা দেবে এই জঙ্গলে? জানতই বা কে? বারোবাগদিনীর এই আত্মগোপনের রহস্য তার সঙ্গেই পাড়াপাড়ে চলে গেল।